প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ইলিয়াস খান, উপদেষ্টা সম্পাদক ডেইলি টাইমস অব বাংলাদেশ ও সাবেক সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। ইলিয়াস ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আলোচনা যাবার আগে আজকের দৈনিকের শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, বসুন্ধরা যেন রাষ্ট্রের ভেতর আরেক রাষ্ট্র, টিকার জন্য টাকা ছিল, সময় মতো কেনা হয়নি ইউনিসেফ। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, পাকিস্তান হোয়াইট ওয়াশড, বেসরকারি খাতে বিনিয়োগে খরা, মন্থর জিডিপি, মার্চে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি নেমেছে 4.72%, দেশের ইতিহাসে সর্বনিম্ন প্রবৃদ্ধি। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, খুলনা মেডিকেলে আগুন, 3 রোগীর মৃত্যু, নিহতের 2 জন আইসিইউতে, অন্যজন সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন, অক্সিজেনের অভাবে তারা মারা যান, রোগী ও স্বজনদের ক্ষোভ, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়, তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, প্রশাসনে বদলি, পদায়ন ও নিয়োগ নিয়ে তালগোল, অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক, 5 বার চিঠি দেয় ইউনিসেফ, হামের টিকার সংকট, চাহিদার 1/3 টিকা পাওয়া যায় 2025 সালে, তদন্তে সরকারকে সহযোগিতা করবে ইউনিসেফ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, কল্লোলিনী নদী এখন ধুধু বালুচর, গুজবে কি দুঃখ তিস্তা পারে, মহাপরিকল্পনা হতে হবে বৈজ্ঞানিকভাবে, বাস্তবায়নে নিজস্ব অর্থায়নে ডক্টর তুহিন ওয়াদুদ। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি, হাইকোর্টের বিস্ময়, সবার আগে জরুরি বিচার বিভাগের স্বাধীনতা, বিশেষজ্ঞদের অভিমত, আমরা যেখানে ছিলাম সেখানেই যাচ্ছি, সরকার খুবই বাজে হস্তক্ষেপ করছে। দৈনিক মানবজমিনের প্রধান শিরোনাম, তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা, টিকার বিষয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে 5টি চিঠি দেয় ইউনিসেফ, তিস্তা ব্যারাজ নির্মাণের ঘোষণা, রামিসার জন্য কান্না ক্ষোভ, খুনির স্বীকারোক্তি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, ঋণ খরায় ব্যবসা শিল্প, সরকার চলছে ব্যাংকের টাকায়, 24 বছরে সর্বনিম্ন ঋণ প্রবৃদ্ধি, মার্চে বেসরকারি ঋণ প্রবৃদ্ধি কমে 4.72%, মূল্যস্ফীতি কমানোর নামে কঠিন করা হয়েছে ঋণ প্রবাহ, অন্তর্বর্তীর ভুল নীতিতে বেসরকারিতে ঋণ কমছে বিকেএমইএ। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, জামায়াত আমিরের জালিয়াত উপদেষ্টা, বিয়ে রেজিস্ট্রেশন হবে অনলাইনে, উদ্দেশ্য প্রতারণা, জাল জালিয়াতি ঠেকানো, পাকিস্তান হোয়াইট ওয়াশড, গৌরবের নতুন ইতিহাস লিখল টাইগাররা। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, গাজীপুরের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান, পদ্মা ব্যারেজ তিস্তা প্রকল্প করব। আনসার বিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী 46তম সমাবেশে প্রধানমন্ত্রী, শৃঙ্খলার সামান্য ঘাটতিও জনগণের আস্থার সংকট তৈরি করতে পারে। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, অচল দুদক সচল হয়নি, কেন বাড়ছে খুনোখুনি, এ নিয়ে তারা একটা বিশেষ প্রতিবেদন করেছে। হর্ষক জবানবন্দি, রামিসাকে ধর্ষণের পর হত্যা, বিচার চাই না, কারণ আপনারা করতে পারবেন না, রামিসার বাবা। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, খেলার বয়সী কফিনে, একের পর এক ঝরছে শিশুর জীবন, 16 মাসে অন্তত খুন 525। দৈনিক নয়াদিগন্তের প্রধান শিরোনাম, গৌরবগাথা জয়ের পঞ্চমে বাংলাদেশ, পাকিস্তানকে ঘরে বাইরে ধবল দোলাই করে ইতিহাস গড়ল টাইগাররা, পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণ করবে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। যুদ্ধবিরতির আড়ালে নতুন উত্তেজনা, ইরানকে 3 দিনের সময় ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের আশঙ্কা, দেশব্যাপী রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। দৈনিক বণিকবার্তার প্রধান শিরোনাম, পাইকারি বিদ্যুতের দাম 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব, গণশুনানিতে তীব্র বিরোধিতা। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, মিজেলস আউটব্রেক, ইউনিসেফ ওয়ার্নিংস ফেল অন ডেফ ইয়ার। নিউজের প্রধান শিরোনাম, সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রিভেনশন বোর্ড ইজ ইন মোস্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস নন ফাংশনাল। দ্য ডেইলি অবজারভারের প্রধান শিরোনাম, পিএম অ্যানাউন্সেস টু বিল্ড বোথ পদ্মা তিস্তা ব্যারেজ। ইলিয়াস ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আজকে দুটি বেশি, তিস্তা ব্যারেজ এবং রামিসার হত্যাকাণ্ড, দুটি বিষয় বেশি আলোচিত। প্রথম আলোর হেডলাইনটা একটু ডিফারেন্ট। জি, আমরা তিস্তা এবং পদ্মা ব্যারেজ দুটো নিয়েই শুরু করতে চাই।
তো সরকার ঘোষণা দিয়েছিল পদ্মা ব্যারেজ করবে। এখন গতকালকে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের সদী সমাবেশে বক্তব্য রেখেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউট প্রশিক্ষণ ভবনে ভিত্তি স্থাপন করার পরে। তিনি বলেছেন যে পদ্মার পাশাপাশি এখন তারা তিস্তার কাজেও হাত দিবে। এটা বলা যায় ঐতিহাসিক ঘোষণা, কারণ এটি কিন্তু মানুষের দীর্ঘদিনের, উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি। নানান কিছু হয়েছে, টালবা আনা হয়েছে, কিন্তু এই ব্যারেজটা নির্মাণ করা হয়নি। কে নির্মাণ করবে, ভারত না চীন, এটি নিয়ে কিন্তু নানা সময়ে বিতর্ক হয়েছে। তা মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ঘোষণাটি দিয়েছেন, মানুষ নিশ্চয়ই মানুষের আশা জাগবে। কারণ এবার এই সরকারের সবচেয়ে যেটা পজিটিভ দিক, সেটি হচ্ছে নির্বাচনের কালই শুকোনোর আগেই উনি কিন্তু অনেক প্রতিশ্রুতি পূরণ শুরু করেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে একসময় নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দিত রাজনৈতিক নেতারা, কিন্তু নির্বাচনের পর সেটি ভুলে যেতেন। বাট এবার দেখলাম আমরা ব্যতিক্রম শুরু থেকেই। যে আপনি নিশ্চয়ই জানেন যে প্রথম যে ফ্যামিলি কার্ড বিতরণ হলো, সেটি বোধহয় সরকার গঠনের 17 দিনের মাথায়। এটি একটি বিরাট ঘটনা। সুতরাং তার পজিটিভ পলিটিক্স, তার পূর্বসূরি তার বাবা মায়ের মতোই তিনি সেটা শুরু করেছেন। আমরা আশা করতে চাই, যদিও সরকার বড় রকমের আর্থিক সংকটে আছে, কারণ গত 15.5 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। টাকা লুটপাট, বিদেশে পাচার, নিশ্চয়ই আমরা সেগুলো জানি। এর মধ্য দিয়ে তিনি কীভাবে করবেন, নিশ্চয়ই তার কাছে প্ল্যান আছে। আমরা আশা করতে চাই এটি যেন কথার কথা না থাকে, কারণ অনেক ষড়যন্ত্রকারীও কিন্তু আছে যে এই ধরনের পজিটিভ, যে জনবান্ধব কর্মসূচি যাতে পূরণ না হয়, বা জনবান্ধব যে প্রকল্পগুলো তিনি নিচ্ছেন, যেমন পদ্মা ব্যারেজ, আপনি জানেন পদ্মা ব্যারেজে তো বিশাল অঙ্কের টাকা লাগবে, তিস্তা ব্যারেজেও টাকা লাগবে। তো ষড়যন্ত্রকারী যেন ষড়যন্ত্র না করতে পারে, এগুলো যেন পরিকল্পনা যে হয়, আমরা আশা করতে চাই। জি, আজকে সবগুলো সংবাদপত্র ওই শিরোনাম করেছে যে শিশু রামিসা হত্যা। তো এটা নিয়ে দেশব্যাপী মানুষের মধ্যে তোলপাড়। তার বাবাও বলেছেন যে আমি বিচার চাই না, কারণ বিচার পাবো না। একটি শব্দ, এই যে আস্থাহীনতা বিচারের প্রতি, ক্যান ইউ ইমাজিন? এটা কিন্তু আমরা সব জায়গায় শুনি, যত এই ধরনের অপরাধ যখন হয়, বাবা মা তারা বলেন যে অপরাধীদের শাস্তি চাই, কিন্তু তিনি বলেছেন যে তিনি বিচার চান না। এটি কিন্তু একটা বিরাট মেসেজ। আমরা আসিয়ার কথা মনে আছে, আমরা কিন্তু ভুলে গেছি। এবং তিনি যথার্থই বলেছেন যে 15 দিন পরে এই কথা আর কেউ বলবে না, মনেও থাকবে না, অন্য কোনো ঘটনা আসবে। এটা কিন্তু, বাট এটি যদি প্রমাণ হয়েছে, তো অলরেডি আমরা আসামি ধরা পড়েছে, তিনি আসামি স্বীকারও করেছে, তিনি দ্রুত বিচার হওয়া উচিত। আইনের মাপ পাচ্ছে, এটি যেন দীর্ঘায়িত না হয়। আমরা আশা করতে চাই যে এই তার পিতা, যে বাচ্চাটির পিতা যে কথা বলেছেন, এটি আমি একটু আগে যেটি বললাম, এটি বিরাট মেসেজ এই সমাজে, যে বিচারহীনতার সংস্কৃতি, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গত সরকারে আমরা দেখেছি বিচারহীন সংস্কৃতি। জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখতাম যে বিভিন্ন ব্যক্তি বলছেন বিচার পাই না, তাই বিচার চাই না। এখানেও কিন্তু মেয়েটির বাবা সেরকম বলেছেন। তা আমরা সরকার প্রধান বা সরকারে যারা আছেন তাদের কাছে আমরা আবেদন করতে চাই যে এই ঘটনার দ্রুত যেন বিচার হয়, দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নাহলে আপনি চিন্তা করুন যে কি মানসিক বৈকল্য ঘটেছে, এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটছে। এবং আপনি বোধহয় কোনো একটা পত্রিকা পড়ছিলেন যে কি 1 বছরে বোধহয় 500 বা এরকম শিশু নির্যাতিত হয়েছে, বা এরকম 16 মাসে খুন অন্তত 525, একের পর এক ঝরছে শিশুর জীবন। এটা দেশবন্ধর করেছে, খেলার বয়সী কখনো। এই বাচ্চাটা, আমি অনেকে ফেসবুকে দিচ্ছেন, কিন্তু ওদিকে তাকাতে পারি না। আমারও 2টি সন্তান আছে, আপনাদের সবারই আছে। এটি ভাবা যায় কত বড় মানসিক বৈকল্য, কত বড় এগুলো ভাবা যায় না। সুতরাং এগুলো বিচার হওয়া উচিত, এবং দ্রুত বিচার হওয়া উচিত। এখন একটি বিষয়, আপনি আসিয়ার কথাও বলছিলেন, তো স্পেশাল নারী শিশু ট্রাইব্যুনাল আছে, কিন্তু এই যে দীর্ঘ সময়ের দীর্ঘসূত্রিতা, এটিকে কীভাবে কমিয়ে আনা যায় বা কী করা উচিত সরকারের? সেটি আইনজ্ঞরা ভালো বলতে পারবেন। বাট আপনি যেটা বলেছেন, আপনার সাথে আমিও একমত, এই সময় কমিয়ে আনা উচিত। এবং আমি এটা স্টুডিওতে বলা ঠিক হবে কিনা, হয়তো এই আসামের পক্ষে অনেক আইনজীবী দাঁড়িয়ে যাবেন, এবং এই আইনের এই দীর্ঘসূত্রিতার কারণে আপনি দেখবেন যে হয়তো এর 5 বছর 10 বছর চলে যাবে। বাট এটা কিন্তু এখন প্রমাণিত, সে মাথা কেটেছে, এবং বা ওই বাসাতে অন্য কেউ ছিল না। অমনে এটা গোয়েন্দা সংস্থা বা পুলিশে যারা আছেন সংশ্লিষ্ট ব্যক্তি,
এটি একদম চূড়ান্তভাবে প্রমাণ করা খুব, এটা রকেট সায়েন্স না, খুব দ্রুত পারা সম্ভব বলে আমি মনে করি, এবং এই দ্রুত বিচার করা উচিত। এই দৃষ্টান্ত যদি স্থাপন না হয় এই অপরাধ কিন্তু আরও বাড়বে। এই যে একটা বীভৎস মানে নৃশংস যেই ঘটনাটা, তো এইগুলি তো অহরহই দেখা যাচ্ছে। তো মানুষের মধ্যে এই মানে উচ্ছৃঙ্খলতা, এই উগ্রতাটা কেন, যে একটা শিশুকে এরকমভাবে হত্যা করা, এগুলি মানে কেন দিন দিন বাড়ছে? আপনি অনেকগুলো ঘটনা দেখবেন যে এর আগে এক ভদ্রলোক তার ফ্যামিলির 5 জনকে মেরে ফেলেছে। কাপাসিয়া। কাপাসে 3 বাচ্চা এবং তার স্ত্রী, তার শ্যালক। এটা ভাবা যায়, এই বাচ্চাটা ক্লাস 2-তে পড়তো, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। তারপরে আসিয়ার কথা আমি একটু আগে বলি, এরকম ঘটনা তো বহু আছে, এগুলো ঘটছে। এটি আসলে নৈতিক শিক্ষা আমাদের আস্তে আস্তে, যেমন আমাদের ছেলেবেলায় বা আগে যে পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়া হতো, এখন কিন্তু আমার ধারণা এগুলো একটু কম আছে। এবং এর ফলে তারপর এই অপরাধগুলো নানা কারণ আছে। এখন তরুণ সমাজ নানা ধরনের নেশায় আসক্ত হচ্ছে, তাদের বোধ বুদ্ধি থাকে না কি করছে কি না করছে। হ্যাঁ, এই বাবাকে মেরে ফেলতেছে নেশার টাকার জন্য, মাকে মেরে ফেলতেছে নেশা, আমাদের চোখে পড়ে গণমাধ্যমের কল্যাণে নানা ধরনের অপরাধ করে। এগুলো নৈতিক শিক্ষা নাই। এবং বিশাল একটা ধরুন এই তরুণ, দেশের একটা বড় অংশ তরুণ, তাদের বিনোদনের কোনো জায়গা নেই। কিন্তু আগে স্কুল কলেজের মাঠ ছিল, সবাই খেলতে যেত, খেলাধুলা করতো। কিন্তু এখন আছে মোবাইল আর নেশা, এর বাইরে আর কিছু নেই। কারণ আগে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল স্কুল কলেজে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাব ছিল, পাঠাগার ছিল, এগুলো কিচ্ছু নাই। কিন্তু আগে ধরুন ইভেন আমরাও স্কুল থেকে এসে বইটি বাসায় কোনোভাবে রেখে মাঠে দৌড়তাম, খেলতে যেতাম। কিন্তু এখন তো এগুলো নাই বাচ্চাদের। এই উন্নয়নের কিছু নেগেটিভ দিকও আছে। এখন ধরুন আপনি নেশার দ্রব্য চান, রাস্তাঘাট মোটামুটি ভালো আছে, আপনার 5 মিনিটে মোটরসাইকেলে সাপ্লাইয়ার দিয়ে যাবে আপনার। কিন্তু আগে তো এই সুযোগ একটু কম ছিল, রাস্তাঘাট তো ভালো ছিল না, খালবিল ছিল। এগুলো আসলে শক্ত হাতে দমন করা উচিত। আপনি জানেন নিশ্চয়ই যে চায়না 8 বছর দখল করে রেখেছিল জাপান। আমি চায়না ছিলাম, আমি এই কাহিনীগুলো শুনেছি, আমি বইতে পড়েছি। তাদেরকে তারা নেশায় বুঁদ হয়েছিল চাইনিজরা এক সময়। পুরো দেশটি একটা মহা সংকটে পড়ে গিয়েছিল। কিন্তু মাসুতুং এসে কিন্তু সেই পরিবর্তন করেছে সেই অবস্থা। আমাদের এখন একটি বিপ্লব হওয়া দরকার। এই তরুণ সমাজ এবং গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত অঞ্চলে অনেক তরুণ এই নেশা আসক্ত হয়ে গেছে। এগুলো যদি রোধ করতে না পারে, এবং এর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন এরাও জড়িত আছে। কারণ নেশা যারা সাপ্লাই করে নেশাদ্রব্য, তাদের সাথে সবসময় থানার সাথে বা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, তারাও একটা পার্সেন্টেজ পায়। এটি রোধ করা উচিত। এটি যদি কঠোর হাতে দমন না করতে পারে, এই বিশাল আমরা যে এখন একটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি, সেই সুযোগটি কিন্তু আমরা পাবো না। পৃথিবীর অনেক দেশে বার্থ রেট মাইনাস, কিন্তু আমাদের এখানে কিন্তু প্রচুর কর্মক্ষম লোক আছে। এটিকে যদি সুন্দরভাবে ভালোভাবে ম্যানেজ করা যায়, এখন ধরুন বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ দেশের বাইরে আছে, আর এদেশে তো বেকার সমস্যা জর্জরিত, অনেক তরুণকে কিন্তু আরও বাইরে পাঠানো যায়। কারণ অনেক দেশে কর্মক্ষম মানুষের চাহিদা আছে। যেমন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বার্থ রেট মাইনাস, কিন্তু এই জাপানেও প্রায় বার্থ রেট মাইনাস। এইসব দেশে কিন্তু অনেক লোক লাগে। সুতরাং এই তরুণদের এই নেশায় আসক্ত যাতে না হয়ে থাকে, তাদেরকে এই প্রবণতা যাতে রোধ করা যায়, সেটি যদি সরকার যথাযথভাবে পালন করতে পারে, তাহলে কিন্তু এই জনশক্তি, এই যে তরুণ শক্তি, আমরা যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছি, এটি খুব কাজে লাগতে পারে। কারণ আপনি নিশ্চয়ই জানেন আমাদের দেশটি টিকে আছে কিন্তু মূলত দুটি বিষয়ের উপর। একটি হচ্ছে আমরা রেমিটেন্স পাচ্ছি, আর একটা হচ্ছে গার্মেন্টস। তো এগুলো যদি এখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, আমি তো খুব ভয় পাচ্ছি যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও বিস্তৃত হয়। আমেরিকা ইরান আক্রমণ করলে আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ইরান কিন্তু মধ্যপ্রাচ্যের আমেরিকার বেজ যেখানে আছে বোম্বিং তো করেছে, বলছে আরও করবে যদি, কারণ আমেরিকা যেহেতু অ্যাটাক করা সম্ভব না, সুতরাং ওদের তাবেদার রাষ্ট্রগুলো আছে সেখানে কিন্তু করবে। তো বিশাল সংকটে পড়ে যাবে কিন্তু দেশ। তো এই সরকার একটা ভালো উদ্যোগ নিয়েছে। আমি দেখলাম যে আরও একটি ভাষা শেখাতে চায় আমাদের পাঠ্যপুস্তকে। আমরা তো বাংলা ইংরেজি পড়ছি, এর বাইরে আরও একটি ভাষা এটি কিন্তু খুব ভালো উদ্যোগ একটা। যদি এটি বাস্তবায়ন করা যায় তাহলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। তো আপনি চীনের একটা উদাহরণ দিচ্ছিলেন যে একসময় তারা নেশায় বুঁদ হয়েছিল।
তো এখন কাউকে না কাউকে তো এই মাদকের বিরুদ্ধে শুরু করতেই হবে নির্মূল, সেটা এই সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? বা না, এই সরকারের কিছু গুড সাইন আছে, যেমন ধরুন অফিস আদালতের সংস্কৃতি। আপনার সাথে এটা ব্যক্তিগতভাবে আলোচনা হয়েছে যে এই সংস্কৃতি চেঞ্জ হয়ে গেছে। ধরুন আগে যারা উচ্চপদস্থ কর্মকর্তা অনেক দেরিতে অফিসে যেতেন, এই 10টা 11টা, এখন মাননীয় প্রধানমন্ত্রী অফিসে যান 9টা বাজার 5 মিনিট আগে। সুতরাং মন্ত্রী, সচিব যারা আছেন অধীনস্থ যারা, সবাইকে কিন্তু এই সময় যেতে হবে। আমি সচিবের মাঝে মাঝে যাই, আমি দেখি যে যে দুই একজন বড় নেতা বা মন্ত্রী চিনি যারা 10টা 11টা 12টায় ঘুম থেকে উঠতেন, তাদের কিন্তু এখন 9টা বাজে আগে অফিস যেতে হচ্ছে। এবং এই প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ার কারণে এমপি সাহেব যারা আছেন তারাও চান যে তাদের এলাকায় সবাই টাইমলি অফিস শুরু করুক। সারা দেশে কিন্তু বিপুল সাড়া পড়েছে। এই যে পজিটিভ একটা কর্মকাণ্ড শুরু হয়েছে, দীর্ঘদিনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি। মাদকের ক্ষেত্রেও আমি আশা করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একদম এই মাদক বিরোধী একটা অভিযানে নেতৃত্ব দিতে হবে। কারণ যুগে যুগে কোনো দেশকে এগিয়ে নিতে হলে কোনো না কোনো নেতাকে দাঁড়াতে হয়। যেমন দাঁড়িয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি আধুনিক বাংলাদেশ গড়ার চিন্তা করেছেন এবং করেছেন অনেক কিছু। দুটি বিষয়ের কথা একটু আগে বললাম, এটি কিন্তু তার আমলেই শুরু হয়েছিল, বিদেশে জনশক্তি রপ্তানি, গার্মেন্টস বিজনেস। সুতরাং নতুন প্রধানমন্ত্রী তিনিও তার পজিটিভ অনেক কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা দেখেছি। আশা করতে চাই মাদক বিরোধী অভিযান, এবং মাদক বিরোধী অভিযানকে রাজনৈতিক কর্মীদেরও ব্যবহার করতে হবে। যদিও অভিযোগ আছে রাজনৈতিক কর্মীরাই বেশি করে এসবে জড়িত, এটি যদি কঠোর হাতে দমন করা যায় আমরা কিন্তু একটা রেজাল্ট পাবো। দৈনিক আমার দেশের একটি সংবাদ হচ্ছে, বেসরকারি খাতে বিনিয়োগে খরা, মন্থর জিডিপি। মার্চে বেসরকারি ঋণের প্রবৃদ্ধি নেমেছে 4.72%, দেশের ইতিহাসে সর্বনিম্ন প্রবৃদ্ধি। এটি আসলে আমরা অর্থনীতিবিদ না বা অর্থনীতি খুব ভালো বুঝি না, বাট টের পাই কিন্তু দেশে যে কর্মসংস্থান সুযোগ হচ্ছে না, দেশি বিনিয়োগ নাই, বিদেশি বিনিয়োগ নাই, ব্যাংকগুলো কিন্তু কোনো ঋণ দিতে ভয় পাচ্ছে, কারণ অনেক ঋণ খেলাপি তৈরি হয়েছে। মূল্যস্ফীতি বেড়েছে, সাধারণ মানুষ কিন্তু মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কিন্তু নাবিশ্বাস উঠেছে। সুতরাং অর্থনীতি ঠিক করতে হলে আসলে দক্ষ হাতে এটি মেনটেন করতে হবে। আগে যে লুটপাটের সংস্কৃতি ছিল, ফ্রি স্টাইল লুটপাট, কদিন আগে পত্রিকায় আমরা দেখেছি বা এমনিও আমরা জানি যে আপনার ব্যাংক আমি পিস্তল থেকে দখল করে নিলাম। এটা ক্যান ইউ ইমাজিন? একটি ব্যাংক, যেমন ইসলাম ব্যাংকের কথা বলে কয়েকদিন আগে রিপোর্ট এসছে, কত বড় ব্যাংক, কত মানুষ জড়িত। দেশের, আমি যদি ভুল না জেনে থাকি, বেসরকারি ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় ব্যাংক। সেই বড় ব্যাংক রাজধানীতে হোটেলে নিয়ে পিস্তল থেকে সেটি দখল করে নেওয়া হলো। ভাবা যায়? তো এই সংস্কৃতিতে বেরিয়ে আসতে হবে এবং সরকারকে আন্তরিক হতে হবে। সব কিছু যেন রাজনৈতিকভাবে যেন আমি না দেখি, এটি সরকারের মাথায় রাখতে হবে। জি, দুদিন ধরে গণশুনানি চলছে বিদ্যুতের দাম বাড়ানোর উপর। তো গণশুনানিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 21% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে পিডিবি। তো কদিন আগে মাত্র তেলের দাম বাড়লো, এখন আবার বিদ্যুতের যে দাম বাড়ানো কতটা যৌক্তিক হবে এবং এটা জনজীবনে কি প্রভাব ফেলবে? না, একটি কি বলে যে জনগণের বন্ধু সরকারকে এই দুটি ক্ষেত্রে, যেমন তেলের দাম বাড়ার কারণে কিন্তু অন্যান্য পণ্যের দাম অলরেডি বেড়েছে, আরও বাড়বে। বিদ্যুতের দাম যদি বাড়ে সেটি কিন্তু বাড়বে, শুধু সরকারের চিন্তা করা উচিত। কারণ সরকার তো যা কিছু করে জনগণের কল্যাণের জন্য, জনগণ যাতে ভালো থাকতে পারে। তো জনগণ যদি ভালোই না থাকতে পারে তাহলে তো সরকারের কোনো সুনাম হবে না, তাদের কোনো ভালো কাজ স্বীকৃতি পাবে না। সুতরাং আমি বলতে চাই যে ফার্দার বিবেচনা করা উচিত। এবং কি বলে যে এই তেলের দাম বাড়ানো একদম, আমার মনে হয় 1 মাসও হয় না তেলের দাম বেড়েছে, বা 1 মাস হতে পারে ম্যাক্সিমাম। সঙ্গে সঙ্গে যদি আবার বিদ্যুতের দাম এখন বাড়ায়, মানুষ কিন্তু বিরাট বিপদে পড়ে যাবে। বাজারে গেলে কিন্তু টের পাওয়া যায়, বিশেষ করে স্বল্প। আরও একটি সংকট সৃষ্টি হবে বলেছে যে সরকারি কর্মচারীদের পে স্কেল তাদের বোধহয় কিছুটা ইমপ্লিমেন্ট করবে। তো সরকারি কর্মচারী আছে 14 লাখ বা তার একটু বেশি, কিন্তু প্রভাব পড়বে কিন্তু বাংলাদেশের যারা যারা ব্যবসা করে তারা কিন্তু বসে আছে দামটা কখন বাড়াবো। দাম, এই 14 লাখের প্রভাব কিন্তু পুরো দেশে পড়বে, সাধারণ মানুষ কিন্তু আরও সাফার করবে।
তো সব বিষয়গুলো বিবেচনা করেন, কারণ এদেশের মানুষ কিন্তু আমরা চিনি যে আমাদের পবিত্র উৎসব যে ঈদ, বসে থাকে যে আমি পুরো বছরের ব্যবসা রমজানে কিভাবে করব, মানুষ ঠকে 1 টাকার জিনিস 5 টাকা বিক্রি করে, মাথায় টুপি আছে, আমি সমালোচনা করছি না, কপালে দাগ পড়ে গেছে নামাজ বাস্তব। পড়তে, কিন্তু আমি ওয়েট করতে থাকি যে কিভাবে আমি এই মানুষগুলোকে, এটা সোজা ব্ল্যাকমেইলিং। অথচ অন্য মুসলিম দেশে কিন্তু জিনিসের দাম কমিয়ে শুধু দেওয়া হয়। মুসলিম দেশে না, আপনি তো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, পৃথিবীর সব উন্নত দেশে কিন্তু বড়, যেমন বিশেষ করে বড়দিন উৎসবে সব জায়গায় সেল দেয়, 1 টাকার জিনিস হয়তো অর্ধেক দাম হয় বা অর্ধেকের একটু বেশি, সব খাবার থেকে শুরু করে পরিধেয় পণ্য সব কিছুতে। কিন্তু একমাত্র দেশ, হয়তো উপমহাদেশে অন্য দেশগুলো আছে কিনা জানি না, এখানে অপেক্ষা করা হয় কখন আমি ঈদটা আসবে, আমি রোজার দামটা বাড়াবো কিভাবে, আমি কিন্তু সেই চিন্তা করি। এবং পৃথিবীর একমাত্র দেশ মনে হয় যেটা যেখানে খাদ্যে ভেজাল মিশানো হয়। এটি ভাবা যায়, আপনি যে জিনিসটা খাচ্ছেন একটা মানুষ খাবে, ইভেন কি বলবো, সেই খাদ্যটা ভেজাল দেওয়া হয় এবং এর কিন্তু অনেক সাইড এফেক্ট আছে। ধরুন আপনি এখন দেখবেন যে নগরীর মুদি দোকান এবং ফার্মেসি, আপনি যে আপনার বাসা যে রাস্তায় ঢুকবেন, যে একটা মুদি দোকান, পরে একটা ফার্মেসি, এবং ফার্মেসিতে মুড়ি মুরগির মতো কিন্তু ওষুধ কিনছে, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে করা যাবে না। প্রেসক্রিপশন ছাড়া কিন্তু আপনাকে ওষুধ দেবে না, কিন্তু একমাত্র প্রত্যেকটা লোক ডাক্তার, আপনি বলবেন এই সমস্যা, বলে এই ওষুধটা খাও, ঠিক হয়ে যাবে। এই যে আমরা বিদ্যুতের গণশুনানি নিয়ে আলোচনা করছি, 21% যে পর্যন্ত যে প্রস্তাব করেছে পিডিবি, তো পিডিবি কেন 21% প্রস্তাব? তারা কি মানে জনবান্ধব তো হওয়া উচিত তাদের। আর এই যে শুনানির নামে যেটা হয়, আদৌ কি মানে শুনানি এগুলো একটা নাটক, মানে লোক দেখানো নাকি কোনো কার্যকারিতা লোক আছে? দেখানো কোনো কার্যকারিতা নাই। আর পিডিবি এরা ধরুন, এখানে নানা সংকট আছে, আমাদের থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো বিভিন্ন দাতা সংস্থার টাকায় কিন্তু চলে, অনেক সময় ওয়ার্ল্ড ব্যাংক কন্ডিশন দেয় দাম বাড়াও, এডিবি কমের কন্ডিশন, IMF কন্ডিশন দেয়, বাট সরকারকে এই বিষয়ে নজর রাখতে হবে যে জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়। সুতরাং আমি যে কথাটা আগেও বলেছি, এখনও বলতে চাই, এই মুহূর্তে বিদ্যুতের দাম বাড়ানো একদম, এটা মানুষের বিরুদ্ধে যাবে, মানুষ আরও ভোগান্তিতে পড়বে বলে আমি মনে করি। জি। আরেকটি সংবাদ সবগুলি পত্রিকা এসেছে যে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক ও 5 বার চিঠি দেয় ইউনিসেফ হামের টিকা কেনার জন্য, কিন্তু তারা তা করেনি এবং তদন্তে সরকারকে সহযোগিতা করতে চায় ইউনিসেফ। সরকারের কি এই বিষয়ে তদন্ত করে? না, এটা তো ক্রিমিনাল অফেন্স। এদেশে সবচেয়ে সস্তা হচ্ছে মানুষের মৃত্যু। আপনি চিন্তা করুন, কতগুলো বাচ্চা, আমরা ধরো সরকারিভাবেই জেনেছি 500 বাচ্চা মারা গেছে, আমার মনে হয় আরও বেশি মারা গেছে। এই একটা আছে, আরেকটি নিশ্চয়ই আপনি দেখেন, জলাতঙ্ক রোগের টিকা, আপনার কুকুরে কামড় দিচ্ছে, আপনি টিকা পাচ্ছেন না এবং জানছেন যে হি ইজ গোয়িং টু ডাইং। এটা ভাবা যায়? এই যে উত্তরবঙ্গে কদিন আগে 3 জন মানুষ মারা গেছে, এবং দেশের বিভিন্ন স্থানে এটি ঘটছে, টিকা পাওয়া যাচ্ছে না। তো এই হামের টিকা আসলে আমরা শুরু করে শেষ করি না, আমরা শুনেছি তদন্ত হবে, আমি জানি না আদৌ এগুলো তদন্ত হবে। এটা বিরাট অপরাধ, কেন ইমাজিন, চিন্তা করা যায় যে বাচ্চাদের টিকা দেওয়া হয় না। হাম কিন্তু দীর্ঘদিন ছিল না আমাদের এখানে, আমরা কিন্তু দেখি না, বাট আমাদের ছেলেমেয়েরা দেখতাম অনেক সহনীয় পর্যায়ে ছিল। সহনীয় পর্যায়ে ছিল। আর এই হামের কারণে মৃত্যু হয় আমরা কিন্তু দেখিনি, বাট টিকার কারণে কিন্তু এটি মোটামুটি একদম ছিলই না। তো অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো আমরা আগে থেকেই জানি যে তারা টিকা কিনে নিয়ে, এবং এটি একটা যুক্তি দাঁড় করাতে যাচ্ছে, এই যুক্তি টিকবে না যে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কিনতে চেয়েছিল, ইউনিসেফ একচেটিয়া ব্যবসা করে হামের টিকা দিয়ে, এটি কোনো যুক্তি না। আমি মনে করি যেভাবে টিকাটি দেওয়া উচিত ছিল, কিন্তু তারা দিতে পারে না। সুতরাং এটি তদন্ত করে কারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কোনো কিছু ওই তদন্ত কমিটি করলে আবার তদন্ত কমিটি কী তদন্ত করলো, এই জন্য আরেকটি কমিটি আবার করতে হবে। এই হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি। তো আমরা একটা ভালো একটা সংবাদ দিয়ে আলোচনা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে। তো আপনি তো দীর্ঘদিন স্পোর্টস রিপোর্টিং ছিলেন, জি জি জি, তো এই বিষয় নিয়ে এটা বিরাট খবর, আনন্দের খবর। এবং রেটিংয়ে আমরা কিন্তু এখন ভারতের উপরে, আমরা 5 নম্বর, ভারত 6 নম্বরে নেমে গেছে, এটা বিশাল অর্জন। এবং আমাদের কিন্তু নেক্সট অস্ট্রেলিয়া ট্যুর আছে, অস্ট্রেলিয়া কিন্তু এখন
ভাবছে। পাকিস্তান কিন্তু ডেঞ্জারাস টিম, কখন কি করে বসে, আনপ্রেডিক্টেবল। তাই না? এবং আনপ্রেডিক্টেবল, এটি কিন্তু পাকিস্তানের সৌন্দর্য। আমরা কিন্তু এই গতকাল যে ম্যাচটি হলো, আমরা কিন্তু খুব আশঙ্কিত ছিলাম যে হয়তো পিঠে একদিন জিতে যেতে পারে, বাট আমাদের ছেলেরা খুব ভালো পারফর্ম করছে। এবং এই বিজয়ের মধ্যে এটিও কিন্তু প্রমাণিত হয়েছে যে কেউই অপ্রিহার্য না। যেমন সাকিব আল হাসান স্যার বাংলাদেশ জিততেই পারবেন, এরকম একটা ন্যারেটিভ কিন্তু তৈরি করা হয়েছিল, বাট 4টি ম্যাচে পরপর জিতছে, ইটস এ রেকর্ড। হ্যাঁ, তো আমরা আশা করতে চাই আগামী দিনে এই দল আরও ভালো করবে। নেক্সট অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ কিন্তু ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর পর দিন, এখন তো ধরুন জেতা এক ধরনের অভ্যাস হয়ে গেছে, প্রায় জিতে। কিন্তু সেই অস্ট্রেলিয়ার সাথে যেদিন ওয়ানডে জিতেছিল এবং আশরাফুল সেঞ্চুরি করেছিলেন, আমার মনে আছে সেই দৃশ্য। পুরো ঢাকায় কিন্তু, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সব মানুষ নেমে এসেছিল, এটা বিরাট আনন্দের বিষয় ছিল। তো আমাদের প্রত্যাশা হচ্ছে এই বিজয়ে যেন আমরা কি বলা যায়, নেক্সট এই বিজয়টা যাতে কন্টিনিউ থাকে সেই চেষ্টা আশা করি। এবং অস্ট্রেলিয়া হারানো যায়, এটা কিন্তু বিরাট একটি ইতিহাস হবে, সেই প্রত্যাশা আমরা করি। আমরাও সেই আশাই রাখি। যেহেতু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভ সকাল।